আসসালামু আলাইকুম। অডিও স্টোরি বাই জুয়া মিনে আজকে পড়ছি স্টিফেন হকিংস লিখিত মাই ব্রিফ হিস্ট্রি বইটি। আমার বাবা ফ্রাঙ্কের জন্ম ইংল্যান্ডের ইয়র্কশায়ারের এক বর্গা চাষী পরিবারে। তার দাদা অর্থাৎ আমার প্রপিতামহ জন হকিংকে বেশ সম্পদশালী কৃষকই বলা যায়, কিন্তু একসময় তিনি অনেকগুলো খামার কিনেছিলেন। তাতে এই শতাব্দীর শুরুতে কৃষি মন্দার সময় দেউলিয়া হয়ে যান তিনি। তার ছেলে রবার্ট মানে আমার দাদা তার বাবাকে সাহায্য করার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেও দেউলিয়া হয়ে গিয়েছিলেন। চরম সৌভাগ্যই বলতে হবে। বড় ব্রিজের একটি বাড়ির মালিক ছিলেন রবার্টের স্ত্রী। সেই বাড়িতে তিনি একটি স্কুল চালাতেন। সেখান থেকে আয় হতো খুবই সামান্যই, তবু কোনো মতে ছেলেকে অক্সফোর্ডে পাঠাতে পেরেছিলেন তারা। সেখানে চিকিৎসাবিদ্যা বিষয়ে লেখাপড়া করেছিলেন তিনি। পরপর বেশ কয়েকটি স্কলারশিপ ও পুরস্কার জিতেছিলেন আমার বাবা, তাই তার পিতামাতাকে টাকা পাঠাতে পারতেন। পরে তিনি গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় চিকিৎসাবিদ্যা অর্থাৎ ট্রপিক্যাল মেডিসিন বিষয়ে গবেষণা শুরু করেন। এই গবেষণার অংশ হিসেবে 1937 সালে পূর্ব আফ্রিকায় ভ্রমণ করেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ইংল্যান্ডে ফেরার জন্য জাহাজ পেতে স্থলপথে ও কঙ্গো নদী ধরে পুরো আফ্রিকা ঘুরতে হয়েছিল বাবাকে। দেশে ফিরে তিনি সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেন। অবশ্য তাকে বলা হয়েছিল চিকিৎসাবিদ্যায় গবেষণা করাটাই তার জন্য বেশি ভালো হবে। আমার মায়ের জন্ম স্কটল্যান্ডের ডানফার্ম লাইনে। এক চিকিৎসক পরিবারের 8 সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। ওই পরিবারের সবচেয়ে বড় মেয়েটি ডাউন সিনড্রোমে ভুগছিলেন, তাই এক তত্ত্বাবধায়কের সঙ্গে তাকে আলাদা রাখা হতো। মাত্র 13 বছর বয়সে মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই ছিলেন তিনি। আমার মায়ের বয়স যখন 12 বছর, তখন পুরো পরিবারটি ডেভনে চলে যায়। বাবার পরিবারের মতোই মায়ের পরিবারেও তেমন সচ্ছলতা ছিল না। তারপরেও কীভাবে যেন মাকে অক্সফোর্ডে পাঠানোর ব্যবস্থা করতে পেরেছিলেন তারা। অক্সফোর্ডে লেখাপড়া শেষে বেশ কয়েকটি চাকরি করেছিলেন মা। এর মধ্যে একটি চাকরি ছিল ট্যাক্স ইন্সপেক্টর। এই চাকরিটি মায়ের মোটেও ভালো লাগতো না, তাই সেক্রেটারির চাকরি পাওয়ার আশায় একসময় তিনি এটি ছেড়ে দেন। ঠিক এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে আমার বাবার সঙ্গে দেখা হয়েছিল তার। আমার জন্ম 1942 সালের 8 জানুয়ারি। তারিখটা গ্যালিলিওর মৃত্যুর ঠিক 300 বছর পরের। হিসাব করে দেখেছি ওই দিন আরও প্রায় 2 লাখ শিশুর জন্ম হয়েছিল। তবে এদের কেউ পরে জ্যোতির্বিদ্যায় আগ্রহী হয়েছিল কিনা আমার জানা নেই। আমার বাবা মা লন্ডনে বসবাস করলেও আমার জন্ম অক্সফোর্ডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান ও ব্রিটিশদের মধ্যে একটি চুক্তি ছিল এর পেছনের কারণ। ওই চুক্তি অনুযায়ী ব্রিটেনের অক্সফোর্ড ও ক্যামব্রিজে কোনো বোমা হামলা চালাবে না জার্মান বাহিনী। বিনিময়ে জার্মানির হাইডেলবার্গ ও গটিনজেনে বোমা না ফেলার প্রতিশ্রুতি দিয়েছিল ব্রিটিশরা। দুঃখের বিষয়, অন্য শহরগুলোর জন্য দুই পক্ষের কাছ থেকে এ ধরনের সুসভ্য প্রতিশ্রুতি আদায় করা যায়নি। আমরা থাকতাম উত্তর লন্ডনের হাইগেটে। আমার জন্মের ঠিক 18 মাস পরে জন্ম হয়েছিল আমার বোন ম্যারির। পরে শুনেছি আমি নাকি তার পৃথিবীতে আসাটাকে ভালোভাবে নিতে পারিনি। দুজনের বয়সের ফারাক খুব কম হওয়ার কারণে শৈশব জুড়েই আমাদের দুজনের ভেতরে এক ধরনের টানাপোড়েন ভাব ছিল। তবে বয়সকালে আমাদের পথ আলাদা হয়ে যাওয়ার কারণে যথারীতি সেই বৈরিতা গায়েব হয়ে গিয়েছিল। বড় হয়ে সে চিকিৎসক হয়েছিল, তাতে ভীষণ খুশি হয়েছিলেন আমার বাবা। প্রায় 5 বছর বয়সে চারপাশে কি ঘটছে সেসব যখন বেশ বুঝতে শিখেছি, ঠিক তখন জন্মেছিল আমার বোন ফিলিপ্পা। এখনো মনে আছে তার জন্মের জন্য এককালে কেমন অধীর প্রতীক্ষায় থাকতাম আমি, কারণ তখন ভাবতাম 3 ভাই বোন হলে খেলাধুলায় অনেক বেশি মজা করতে পারবো আমরা। শিশু হিসেবে ফিলিপ্পা ছিল খুবই আবেগপ্রবণ ও সমাজদার। আমি সবসময় তার বিবেচনা বোধ আর মতামতের গুরুত্ব দিতাম।
আমার ভাই এডওয়ার্ডকে দত্তক নেওয়া হয়েছিল আরও অনেক পরে। তখন আমার বয়স হবে 14 বছর। তাই তাকে নিয়ে আমার শৈশবের তেমন কোনো স্মৃতি নেই। আমাদের পরিবারের অন্য 3 শিশুর চেয়ে একেবারেই আলাদা ছিল সে। পড়ালেখা কিংবা বুদ্ধিবৃত্তিক কাজে তার কোনো আগ্রহ ছিল না। সেটাই হয়তো আমাদের জন্য ভালো হয়েছে। সে একটু বেয়াড়া ধরনের শিশু হলেও তাকে পছন্দ না করে কোনো উপায় ছিল না। 2004 সালে সে মারা যায়, কিন্তু এর কারণটা সঠিকভাবে কখনোই জানা যায়নি। সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাটি হচ্ছে এডওয়ার্ডের ফ্ল্যাট সংস্কারের সময় দেয়ালে লাগানো আঠা থেকে উদ্বায়ী গ্যাসের বিষক্রিয়া তার মৃত্যুর কারণ। সবচেয়ে ছোটবেলার একটি স্মৃতি এখনো বেশ মনে পড়ে। সেটি হলো হাইগেটে বাইরন হাউস স্কুলের নার্সারি ক্লাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদে বুক ভাসাচ্ছি আমি, আর আমার চারপাশে শিশুরা খেলছে। তাদের খেলনাগুলো দেখে অসাধারণ বলে মনে হচ্ছিল। আমিও তাদের সঙ্গে খেলায় যোগ দিতে চাইছিলাম, কিন্তু আমার বয়স তখন মোটে 2.5 বছর। আসলে সেবারই প্রথম একদল অজানা অচেনা মানুষের ভিড়ে একা ছেড়ে দেওয়া হয়েছিল আমাকে। তাতেই আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার ধারণা আমার বাবা মা আমার এমন প্রতিক্রিয়া দেখে একটু অবাক হয়েছিলেন, কারণ আমি তাদের প্রথম সন্তান। সন্তান লালন পালনে তারা শিশু বিকাশ বিষয়ক কিছু পাঠ্যপুস্তক মেনে চলতেন। সেই সব বইয়ে বলা হয়েছিল শিশুদের 2 বছর বয়সেই সামাজিক সম্পর্কের জন্য তৈরি করা উচিত। কিন্তু সেদিনের ওই ভয়াবহ সকালের পর তারা আমাকে সেখান থেকে নিয়ে গিয়েছিলেন। তারপর পরবর্তী 1.5 বছর বাইরন হাউসের দিকে আর পা বাড়াননি তারা। সে সময় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং যুদ্ধ শেষ হওয়ার পরপরই হাইগেট এলাকায় বেশ কিছু বিজ্ঞানী আর শিক্ষাবিদ থাকতেন। স্বাভাবিকভাবেই এইসব বাবা মা তাদের সন্তানদের পাঠাতেন বাইরন হাউস স্কুলে, কারণ সেকালে এটিই ছিল সবচেয়ে অগ্রসর স্কুল। আমার মনে আছে এই স্কুল আমাকে কিছুই শেখাতে পারছে না বলে মা বাবাকে একদিন অভিযোগ করেছিলাম। পড়ালেখার ক্ষেত্রে সেকালে সর্বসম্মত কায়দাটি ছিল কোনো কিছু জোর করে ভিতরে ঢুকিয়ে দেওয়া, কিন্তু এই রীতিতে বিশ্বাস করতেন না বাইরন হাউসের শিক্ষকরা। বরং সেখানে কোনো কিছু না বুঝেই পড়তে শেখানো হতো। একসময় আমিও এভাবে পড়তে শিখেছিলাম, কিন্তু মোটামুটি ভালোভাবে শিখতে 8 বছর বয়স পেরিয়ে গিয়েছিল। আমার বোন ফিলিপ্পা প্রচলিত পদ্ধতিতে পড়তে শিখেছিল। এভাবে 4 বছর বয়সেই সে পড়তে পারত। পরে আমার চেয়ে বেশি মেধার স্বাক্ষর রেখেছিল সে। ভিক্টোরিয়ান ধাঁচের একটা লম্বা ও সরু বাড়িতে থাকতাম আমরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমার বাবা মা খুব সস্তায় বাড়িটি কিনেছিলেন। সে সময় সবার মনে ভয় ছিল লন্ডনে বোমা হামলা হবে। সত্যি সত্যি আমাদের বাড়ি থেকে কয়েকটা বাড়ি পরে একটা V2 রকেট ফেলা হয়েছিল। বাবা ওই সময় ওই বাড়িতেই ছিলেন, তবে মা আর বোনের সঙ্গে আমি তখন সেখান থেকে বেশ দূরে ছিলাম। ভাগ্য ভালোই বলতে হবে, বাবা সেদিন কোনো আঘাত পাননি। আবার আমাদের বাড়িটারও তেমন ক্ষতি হয়নি। অনেক বছর পর্যন্ত রাস্তার নিচে বোমা পড়ার সেই জায়গাটি নির্দিষ্ট করে রাখা হয়েছিল। ওই জায়গায় আমার বন্ধু হাওয়ার্ডের সঙ্গে খেলতাম আমি। ওদের বাড়িটি ছিল ঠিক উল্টো দিকের রাস্তায়, ঠিক 3টি বাড়ি পরেই। আমার কাছে হাওয়ার্ড ছিল দারুণ এক বিষয়, কারণ আমার চেনা জানা অন্য ছেলেদের মতো ওর বাবা মা বুদ্ধিজীবী ছিলেন না। সে কাউন্সিল স্কুলে পড়ত, বাইরন স্কুলে নয়। আবার সে ফুটবল, বক্সিং সহ এমন সব খেলা জানত যেগুলোর কথা আমার মা বাবা কখনো স্বপ্নেও ভাবেননি। প্রথম ট্রেন সেট পাওয়ার ঘটনা নিয়ে ছোটবেলায় আরেকটা স্মৃতি আছে। যুদ্ধের সময় ব্রিটেনে কোনো খেলনা বানানো হতো না, অন্তত দেশের বাজারের জন্য তো নয়ই। খেলনা ট্রেনের প্রতি ছিল আমার প্রবল আগ্রহ। একবার বাবা আমাকে একটা কাঠের ট্রেন বানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি আমার একটুকু ভালো লাগেনি, কারণ আমি এমন কিছু চেয়েছিলাম যেটা স্বয়ংক্রিয়ভাবে চলতে পারবে। একবার তিনি কোথা থেকে যেন একটা সেকেন্ড হ্যান্ড চাবি টানা ট্রেন পেয়েছিলেন। ট্রেনটা ঝালাইয়ের মাধ্যমে ঠিক করে এক বড়দিনে উপহার দিয়েছিলেন আমাকে। আমার বয়স তখন প্রায় 3 বছর। এই ট্রেনটা ঠিকমতো চলতো না।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরপরেই একবার আমেরিকা গেলেন বাবা। কুইন মেরিতে চড়ে ফিরে মায়ের জন্য কিছু নাইলন এনেছিলেন তিনি। সেই সময় ব্রিটেনে নাইলন মোটেও সহজলভ্য বস্তু ছিল না। সেবার মেরির জন্য এনেছিলেন একটা পুতুল। পুতুলটিকে শোয়ানো হলে সেটি চোখ বন্ধ করতে পারত। আর আমার জন্য বাবা এনেছিলেন কাউ ক্যাচার আর 8 ট্র্যাকের লাইন সহ একটা আমেরিকান ট্রেন। ট্রেনের বাক্স খোলার সেই রোমাঞ্চকর মুহূর্তটির কথা এখনো ভুলিনি আমি। চাবি টানা ট্রেনটা বেশ ভালোই ছিল বলতে হবে, তবে সেটি পেলে আপনি হয়তো মুখ ফিরিয়ে নেবেন। আমি আসলে একটা ইলেকট্রিক ট্রেন চেয়েছিলাম। হাইগেটের কাছে ক্রাউচ এন্ডে আমি একটি মডেল রেলওয়ে ক্লাব লেআউট দেখে দীর্ঘ সময় কাটিয়ে দিতাম আর ইলেকট্রিক ট্রেনের স্বপ্ন দেখতাম। একবার কি একটা কাজে যেন মা বাবা দুজনেই বাইরে গেলেন। পোস্ট অফিস ব্যাংকে আমার কিছু জমানো টাকা ছিল। সেই সুযোগে আমি পুরো টাকাটাই তুলে ফেলি। এই টাকাগুলো বড়দিন সহ বিশেষ দিনগুলোতে বড়দের কাছ থেকে উপহার পেয়েছিলাম। এই টাকাগুলো দিয়ে কিনে ফেললাম একটা ইলেকট্রিক ট্রেন সেট। কিন্তু এটিও তেমন ভালোভাবে চলতো না দেখে বেশ হতাশ হয়েছিলাম। আসলে তখনই উচিত ছিল ট্রেনটা ফেরত দিয়ে দোকানদার বা নির্মাতাদের কাছ থেকে ওটা পাল্টে দেওয়ার দাবি জানানো। কিন্তু তখনকার মনোভাব অনুযায়ী কোনো কিছু কেনাতেই বেশি গুরুত্ব দেওয়া হতো। কেনার পর কোনো ত্রুটি পাওয়া গেলে সেটা নিতান্তই আপনার দুর্ভাগ্য। কাজেই ট্রেনের ইঞ্জিনের ইলেকট্রিক মোটর সারাইয়ের জন্য আমাকে আরও কিছু খরচ করতে হয়েছিল। তবু সেটি কখনোই ঠিকঠাক কাজ করেনি। অনেক দিন পরে, অর্থাৎ কৈশোরে মডেল বিমান আর নৌকা বানিয়েছিলাম। অবশ্য এইসব বানানোর ব্যাপারে আমার তেমন দক্ষতা ছিল না। আসলে এগুলো বানিয়েছিলাম আমার স্কুলের বন্ধু জন ম্যাকক্লিনাহানের সঙ্গে। এ ব্যাপারে তার যথেষ্ট দক্ষতা ছিল। ওদের বাড়িতে ওর বাবার একটা ওয়ার্কশপ ছিল। আমার লক্ষ্য ছিল এমন কোনো কিছুর মডেল বানানো যাকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো। সেটি দেখতে কেমন হলো তা নিয়ে আমার মাথা ব্যথা ছিল না। মনে হয় এই একই তাড়না থেকেই আমার আরেক স্কুল বন্ধু রজার ফার্নিহোর সঙ্গে খুবই জটিল বেশ কিছু খেলা আবিষ্কার করেছিলাম। এর মধ্যে একটা নির্মাণ বিষয়ক খেলা, যেখানে কিছু কারখানা থাকতো যার প্রতিটি ইউনিট বানানো হতো বিভিন্ন রং দিয়ে। এছাড়া এতে যাতায়াতের জন্য থাকতো রাস্তা, রেলপথ ও স্টক মার্কেট। আরও ছিল যুদ্ধ খেলা। 4000 বর্গ বিশিষ্ট একটা বোর্ডে এই খেলা হতো। এমনকি সামন্ততান্ত্রিক ধরনের খেলাও ছিল। সেখানে প্রতিটি খেলোয়াড়ের একটি বংশতালিকা সহ পুরো রাজবংশ থাকত। আমার মনে হয় ট্রেন, নৌকা বা বিমানের মতোই কোনো সিস্টেম বা ব্যবস্থা কিভাবে কাজ করে এবং তাদের কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা জানার তাড়না থেকেই এসব খেলা আমার মাথায় এসেছিল। আমি পিএইচডি শুরু করার পর এই প্রয়োজনটা মিটেছিল। কসমোলজি বা বিশ্ব সৃষ্টি তত্ত্ব বিষয়ক আমার গবেষণার মাধ্যম। মহাবিশ্ব কিভাবে চলছে তা বুঝতে পারলে কোনো এক উপায়ে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। বাবার কর্মস্থল 1950 সালে সরিয়ে নেওয়া হয়েছিল। কর্মস্থলটি হাইগেটের পার্শ্ববর্তী হ্যামস্টেড থেকে স্থানান্তর করা হয়েছিল লন্ডনের দক্ষিণাঞ্চলের সীমানাবর্তী মিল হিলে নবনির্মিত ন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল রিসার্চে। হাইগেট থেকে সেখানে যাতায়াতের বদলে পুরো পরিবার লন্ডনের বাইরে সরিয়ে নেওয়া এবং কাজের জন্য শহরে যাতায়াত করাটাই বেশি যৌক্তিক বলে মনে হয়েছিল বাবার। তাই মা বাবা সেন্ট অ্যালবান্সের ক্যাথেড্রাল সিটিতে একটি বাড়ি কিনে ফেলেন। এই বাড়িটি ছিল মিল হিল থেকে 10 মাইল উত্তরে এবং লন্ডনের কেন্দ্র থেকে 20 মাইল উত্তরে। ভিক্টোরিয়ান ধাঁচের বাড়িটিতে বেশ আভিজাত্যের ছাপ ছিল। বাড়িটি কেনার সময় মা বাবার তেমন আর্থিক সচ্ছলতা ছিল না। আবার বাড়িটি বাসযোগ্য করতে তাদের অনেক মেরামত কাজও করতে হয়েছিল। তবে এরপর বাবা একজন সাচ্চা ইয়র্কশায়ারবাসীর মতোই মেরামত কাজের আর 1 পয়সাও খরচ করতে রাজি হননি। বরং তিনি যতটা পেরেছেন বাড়িটিকে যত্ন আত্তি করে গেছেন। আবার তাতে প্রয়োজনে নিজেই রং লাগিয়েছেন। কিন্তু এত বড় একটা বাড়িতে এ ধরনের কাজ সামলানোর মতো যথেষ্ট দক্ষতা তার ছিল না। বাড়িটি বেশ দৃঢ়ভাবে বানানো হয়েছিল, তাই এত সব অবহেলা অবলীলায় সহ্য করতে পেরেছিল সেটি।
1985 সালে বাবার ভীষণ অসুস্থতার সময় মা বাবা বাড়িটি বিক্রি করে দেন। পরের বছরেই বাবা মারা যান। সম্প্রতি আমি বাড়িটি দেখেছি। দেখে মনে হলো না যে তাতে আগের চাইতে খুব বেশি কোনো মেরামতের কাজ করা হয়েছে। আমাদের বাড়ির নকশা করা হয়েছিল গৃহকর্মী সহ একটি পরিবারের বসবাসের উপযোগী করে। ভাড়ার ঘরে একটি ইন্ডিকেটর বোর্ড ছিল। কোন ঘর থেকে কলিং বেল টেপা হচ্ছে সেটা সেখানে দেখা যেত। আমাদের কোনো গৃহকর্মী ছিল না বলা বাহুল্য। আমার প্রথম শোবার ঘরটা ছিল কিছুটা ইংরেজি এল আকৃতির। নিঃসন্দেহে এটি কোনো এক গৃহকর্মীর ঘর ছিল। আমার খালাতো বোন সারার পরামর্শে এই ঘরটা পেতে আমি আবদার করেছিলাম। সারা ছিল আমার চেয়ে বয়সে একটু বড়। তাকে আমার খুব ভালো লাগতো। সে বলেছিল এই ঘরটাতে আমরা অনেক মজা করতে পারবো। ঘরটির অন্যতম আকর্ষণীয় দিকটা ছিল জানালা বেয়ে উঠে ওই ঘর থেকে বাইসাইকেলের শেডের ছাদে লাফিয়ে নামা যেত, আর সেখান থেকে লাফ দিলেই মাটি। আমার মায়ের বড় বোনের নাম জেনেট, তারই মেয়ে সারা। খালা চিকিৎসক হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং বিয়ে করেছিলেন একজন সাইকোঅ্যানালিস্টকে। তারাও আরও 5 কিলোমিটার উত্তরে হারপেনডেন গ্রামে আমাদের মতোই এক বাড়িতে থাকতেন। সেন্ট অ্যালবান্সে আমাদের আসার পেছনেও অন্যতম কারণ ছিল এই খালা এবং তার পরিবার। সারার কাছে থাকতে পারাটা ছিল আমার জন্য বাড়তি এক পাওনা। মাঝে মধ্যেই বাসে চেপে আমি হারপেনডেনে তাকে দেখতে চলে যেতাম। সেন্ট অ্যালবান্সের অবস্থান ছিল প্রাচীন রোমান শহর ভ্যারোমিলিয়ামের কাছে। লন্ডনের পর এটি ছিল ব্রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোমান বসতি। মধ্যযুগে এখানে ব্রিটেনের সবচেয়ে সমৃদ্ধ মঠ ছিল। সন্ত অ্যালবানের সমাধি মন্দির ঘিরে এটি নির্মিত হয়েছিল। সন্ত অ্যালবান ছিলেন রোমান সেনাপতি। কথিত আছে খ্রিস্ট ধর্মে বিশ্বাস করার কারণে ব্রিটেনে তাকেই প্রথম মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এখন ওই সমাধি মন্দিরের ধ্বংসাবশেষ হিসেবে কেবল খুব বড় ও বিশ্রী একটা গির্জা এবং পুরানো একটা তোরণ ভবন টিকে আছে। এই তোরণটি এখন সেন্ট অ্যালবান্স স্কুলের অংশ। পরে এই স্কুলেই আমি পড়তাম। হাইগেট কিংবা হারপেনডেনের সঙ্গে তুলনা করলে সেন্ট অ্যালবান্স ছিল বেশ নিরস আর রক্ষণশীল এলাকা। আমার বাবা মাও সেখানে খুব বেশি বন্ধু বান্ধব তৈরি করতে পারেননি। এর আংশিক কারণ অবশ্য তারা নিজেরাই, কারণ বাবা মা নিরিবিলি থাকতেই পছন্দ করতেন, বিশেষ করে আমার বাবা। তবে এখানে বিভিন্ন ধরনের জনগোষ্ঠীর প্রতিফলন দেখা যেত। সেন্ট অ্যালবান্সে আমার স্কুলের এমন কোনো বন্ধু ছিল না যাদের বাবা মাকে বুদ্ধিজীবী বলা যেতে পারে। হাইগেটে আমাদের পরিবারকে মোটামুটি স্বাভাবিক হিসেবেই বিবেচনা করা হতো, কিন্তু আমার ধারণা সেন্ট অ্যালবান্সে আমাদের গণ্য করা হতো ছিটগ্রস্ত পরিবার হিসেবে। আসলে আমার বাবার আচার আচরণের কারণে এরকম ধারণা ক্রমেই চারদিকে ছড়িয়ে পড়েছিল। কারণ টাকা বাঁচানোর সুযোগ পেলে চেহারা সুরত নিয়ে তিনি কোনো কিছুর পরোয়া করতেন না। তরুণ বয়সে তার পরিবার ছিল খুবই দরিদ্র, সেজন্য এটি তার উপর এক দীর্ঘস্থায়ী ছাপ রেখে গিয়েছিল। নিজের সুখের জন্য তিনি কোনো মতেই অর্থ ব্যয় সহ্য করতে পারতেন না। এমনকি পরে আর্থিক সমর্থ হলেও তার স্বভাব বদলায়নি। খুব বাজে রকমের ঠান্ডা লাগার পরেও বাড়িতে তিনি সেন্ট্রাল হিটিং লাগাতে রাজি হননি। বরং তিনি সাধারণ কাপড় চোপড়ের উপর কয়েক প্রস্ত সোয়েটার এবং ড্রেসিং গাউন পরে থাকতেন। তবে তিনি অন্যদের ব্যাপারে খুবই উদারহস্ত ছিলেন। 1950-এর দশকের দিকে বাবার হঠাৎ মনে হলো গাড়ি কেনার সামর্থ্য তার হয়েছে। কাজে যুদ্ধের আগেকার সময়ের একটি লন্ডন ট্যাক্সি কিনে ফেললাম আমরা। তারপর বাবা আর আমি মিলে একটা নিসেল কুড়ে ঘরকে গ্যারেজ বানিয়ে নিলাম। এতে অবশ্য প্রতিবেশীরা বেশ ক্ষিপ্ত হয়ে উঠলেও আমাদের দমানো যায়নি। অধিকাংশ ছেলের মতো আমিও মা বাবার কারণে বিব্রত হতাম, তবে সেটি আমাকে কখনোই দুশ্চিন্তায় ফেলেনি। ছুটির দিনগুলোতে সময় কাটাতে মা বাবা একটা জিপসি ক্যারাভ্যান কিনেছিলেন। ওটা ওসমিংটন মিলসের একটি মাঠে রাখা হয়েছিল। জায়গাটা ব্রিটেনের দক্ষিণ উপকূলের কাছে ওয়েমাউথে। ক্যারাভ্যানটির আগের মালিক ছিলেন এক জিপসি। তিনি বেশ জমকালো রঙে পুরোটা সাজিয়েছিলেন। ওটার প্রকটতা কমাতে বাবা ক্যারাভ্যানটার পুরোটা সবুজ রং করেছিলেন।
ক্যারাভ্যানটিতে মা বাবার জন্য একটি ডাবল বেড এবং সন্তানদের জন্য নিচে একটি কাপবোর্ড ছিল। তবে বাবা আর্মি সার্পাস স্ট্রেচার লাগিয়ে তাতে বাঙ্ক বেড বানিয়ে ফেলেছিলেন। আর্মি সার্পাস তাঁবুতে মা বাবা ঘুমাতেন। সেখানে আমরা 1958 সাল পর্যন্ত গ্রীষ্মের ছুটি কাটিয়েছিলাম। তারপরই কাউন্টি কাউন্সিল শেষ পর্যন্ত সেখান থেকে ক্যারাভ্যানটি সরিয়ে ফেলতে সক্ষম হয়েছিল। প্রথম সেন্ট অ্যালবান্সে আসার পর আমাকে মেয়েদের হাই স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হলো। স্কুলটি নামে মেয়েদের হলেও সেখানে 10 বছর পর্যন্ত ছেলেদেরকেও ভর্তি করা হতো। ওই স্কুলে একটা টার্ম থাকার পর আমার বাবা আফ্রিকা পরিদর্শনে গেলেন। প্রায় প্রতি বছরই তিনি সেখানে যেতেন। সেবার গিয়েছিলেন দীর্ঘ সময়ের জন্য, প্রায় 4 মাসের জন্য। মা এই সময়টুকু একা একা থাকতে চাইলেন না। কাজে আমার 2 বোন আর আমাকে নিয়ে তার স্কুলের বান্ধবী বেরিলের সঙ্গে দেখা করতে ছুটলেন তিনি। বেরিলের বিয়ে হয়েছিল কবি রবার্ট গ্রেভসের সঙ্গে। তারা মাজোর্কার স্প্যানিশ দ্বীপে দাওয়া নামে একটি গ্রামে থাকতেন। সময়টি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাত্র 5 বছর পরের ঘটনা। এই যুদ্ধকালে হিটলার আর মুসোলিনির মিত্র স্পেনের এক নায়ক ফ্রান্সিসকো ফ্রাঙ্কো তখনও ক্ষমতায় বহাল তবিয়তেই ছিলেন। তিনি আরও 2 দশক ছিলেন ক্ষমতায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমার মা ছিলেন তরুণ কমিউনিস্ট লীগের সদস্য। তারপরেও 3 সন্তান নিয়ে মা নৌকা আর ট্রেনে চড়ে সেখানে গিয়েছিলেন। আমরা দেয়াতে একটা বাড়ি ভাড়া নিয়েছিলাম। সেই সময়গুলো সত্যি দারুণ কেটেছিল। কবি রবার্টের ছেলে উইলিয়ামের সঙ্গে এক টিউটরের কাছে পড়তাম আমি। আমাদের টিউটর ছিলেন কবি রবার্টের আশ্রিত। আমাদের পড়ানোর চেয়ে এডিনবার্গের উৎসবের জন্য নাটক লিখতে তিনি বেশি আনন্দ পেতেন। তাই আমাদের কোনোভাবে কাজে ব্যস্ত রাখতে চাইতেন। সেজন্য প্রতিদিন বাইবেলের একটি অধ্যায় পড়তে দিয়ে পরে তার উপর কিছু লিখতে বলতেন। আমাদের দুজনকে ইংরেজি ভাষার সৌন্দর্য শেখাতে এই পদ্ধতি বেছে নিয়েছিলেন তিনি। এভাবে সেখান থেকে ফিরে আসার আগেই পুরো জেনেসিস আর এক্সোডাসের কিছু অংশ শেষ করেছিলেন। এভাবে চর্চার ফলে খুব ভালোভাবে শিখে গিয়েছিলাম এবং দিয়ে কোনো বাক্য শুরু করতে হয় না। তাই একসময় আমি জানতে চাইলাম বাইবেলের বেশিরভাগ বাক্যই তো এবং দিয়ে শুরু হয়েছে। উত্তরে আমাকে বলা হয়েছিল রাজা জেমসের পরে ইংরেজি ভাষা অনেক বদলে গেছে। এ কথা শুনে যুক্তি দেখালাম তাহলে আমাদের খামোখা বাইবেল পড়ানোর মানে কি? কিন্তু সেসব বিফল হয়েছিল। সে সময় বাইবেলের প্রতীকবাদ এবং আধ্যাত্মবাদে খুব মজে ছিলেন রবার্ট গ্রেভস। তাই এই ব্যাপারে তার কাছে কিছু বলার মতো কেউ ছিল না। ব্রিটেনের উৎসব শুরু হওয়ার কারণে আমরা দ্রুতই নিজেদের বাড়িতে ফিরে এসেছিলাম। ক্ষমতাসীন লেবার দলের সরকারের পরিকল্পনা ছিল এটা। বিগত 1851 সালে প্রিন্স অ্যালবার্ট গ্রেট এক্সিবিশনের আয়োজন করে একবার ব্যাপক সফলতা পেয়েছিলেন। আধুনিক হিসেবে এটিই প্রথম আন্তর্জাতিক মেলা। এই মেলা ব্রিটেনের যুদ্ধের সময় এবং যুদ্ধ পরবর্তী মন্দা কাটিয়ে উঠতে সাহায্য করেছিল। সেই আয়োজনের সাফল্যকেই এই উৎসবের মাধ্যমে নতুনভাবে আনার চেষ্টা করেছিল লেবার সরকার। মেলাটির আয়োজন করা হয়েছিল টেমস নদীর দক্ষিণ পাড়ে। এই মেলায় প্রদর্শিত বিভিন্ন প্রকৌশলের ধরন এবং নতুন বিজ্ঞান ও প্রযুক্তি আমার চোখ খুলে দিয়েছিল। তবে মেলাটি ছিল ক্ষণস্থায়ী, কারণ সেই শরতে কনজারভেটিভ পার্টি নির্বাচনে জিতে মেলাটি বন্ধ করে দেন। 10 বছর বয়সে আমি তথাকথিত 11+ পরীক্ষায় অংশ নিয়েছিলাম। এটা ছিল এক ধরনের বুদ্ধিমত্তার পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ শিশুর মধ্য থেকে একাডেমিক শিক্ষার জন্য উপযুক্তদের বাছাই করা হতো, আর অন্য অধিকাংশ শিশুর জায়গা হতো নন একাডেমিক সেকেন্ডারি স্কুলগুলোতে। এই 11+ পদ্ধতির মাধ্যমে শ্রমজীবী ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর পরিবারের শিশুরা বিশ্ববিদ্যালয়ে পড়ার এবং সম্মানজনক জায়গায় চাকরির সুযোগ পেত। কিন্তু 11 বছর বয়সীদের জন্য এই চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়ার পুরো নীতির বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ গড়ে উঠেছিল। এ প্রতিবাদে মুখ্য ভূমিকায় ছিলেন মধ্যবিত্ত শ্রেণীর অভিভাবকেরা, কারণ তারা একসময় দেখতে পেলেন যে তাদের সন্তানদের শ্রমজীবী শ্রেণীর সন্তানদের সঙ্গে স্কুলে পাঠানো হচ্ছে। সমন্বিত বা বিভিন্ন শ্রেণীর অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলে 1970-এর দশকে এ পদ্ধতি বাতিল করা হয়। 1950-এর দশকে ইংরেজি শিক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে শ্রেণীবিভক্ত হয়েছিল। স্কুলগুলোতে একাডেমিক আর নন একাডেমিক বিভক্তি ছাড়াও
একাডেমিক স্কুলগুলোও আবার এ, বি এবং সি ধারায় বিভক্ত ছিল। এ বিভাগের জন্য বিষয়টি বেশ ভালোই ছিল, কিন্তু বি এর জন্য সেটা তেমন ভালো ছিল না। আর সি বিভাগের অবস্থা ছিল খুবই খারাপ। এতে তাদের আত্মবিশ্বাস কমে যেত। আমার 11+ রেজাল্টের ভিত্তিতে সেন্ট অ্যালভান্সে আমি এ বিভাগের অন্তর্ভুক্ত হয়েছিলাম, কিন্তু প্রথম বর্ষের পর ক্লাসে 20-এর নিচে যাদের অবস্থান হয়েছিল তাদের বি বিভাগে নামিয়ে দেওয়া হয়। এই ঘটনাটি ছিল তাদের আত্মবিশ্বাসের উপর চরম আঘাত। এরপর অনেকেই সেখান থেকে আর কখনো উঠে আসতে পারেনি। সেন্ট অ্যালভান্সে প্রথম 2 টার্মে আমি যথাক্রমে 24 এবং 23তম অবস্থানে ছিলাম, কিন্তু তৃতীয় টার্মে 18তম অবস্থানে চলে আসি। এভাবে বছর শেষে আমি কোনো মতে নিচের বিভাগে নেমে যাওয়া থেকে বেঁচে গিয়েছিলাম। আমার বয়স যখন 13 বছর, তখন বাবা চাইলেন আমি যেন ওয়েস্টমিনিস্টার স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করি। এটি ছিল ব্রিটেনের প্রধান পাবলিক স্কুল, যাকে যুক্তরাষ্ট্রে প্রাইভেট স্কুল বলে ডাকা হয়। আগেই বলেছি, সে সময় শ্রেণীগতভাবে শিক্ষাক্ষেত্রে কঠোর বিভক্তি ছিল। বাবা বুঝতে পেরেছিলেন স্কুলের মতো একটি সামাজিক মর্যাদা পরবর্তী জীবনে আমাকে সুবিধা দেবে। বাবা বিশ্বাস করতেন শুধু নিজের আত্মনিষ্ঠ ও যোগাযোগের অভাবে তার চেয়ে কম যোগ্যতা সম্পন্ন লোকদের হাতে তার ক্যারিয়ার হাতছাড়া হয়ে গেছে। এই ব্যাপারে তার বেশ অসন্তোষ ছিল, কারণ তার ধারণা ছিল অনেকেই তেমন দক্ষ না হয়েও শুধু সঠিক পরিবেশ ও যোগাযোগের মাধ্যমে তারা বাবার তুলনায় ভালো অবস্থানে যেতে পেরেছে। এ ধরনের মানুষ সম্পর্কে তিনি আমাকে প্রায়ই সতর্ক করতেন। মা বাবার আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, তাই ওয়েস্টমিনিস্টারে পড়ার জন্য আমাকে একটা স্কলারশিপ পেতেই হবে। কিন্তু স্কলারশিপ পাওয়ার পরীক্ষা দেওয়ার ঠিক আগে আগে আমি অসুস্থ হয়ে পড়লাম, তাই সেবার পরীক্ষাটা দেওয়া হলো না। তার বদলে আমাকে সেন্ট অ্যালভান্সেই থেকে যেতে হলো। সেখানে ওয়েস্টমিনিস্টারের চেয়ে খুব বেশি ভালো না হলেও মোটামুটি ভালো শিক্ষাই পেয়েছিলাম। আবার পরবর্তী সময়ে এ ধরনের সামাজিক মর্যাদার অভাব আমার জন্য কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। তবে ওষুধ বিজ্ঞানের চেয়ে পদার্থবিজ্ঞানের ব্যাপারটা একটু আলাদা বলে মনে হয়। আপনি কোন স্কুলে যেতেন কিংবা কার সঙ্গে আপনার সম্পর্ক ছিল তা নিয়ে পদার্থবিজ্ঞানের কোনো মাথা ব্যথা নেই। এখানে আপনার গবেষণা বা কাজটিই মুখ্য। ক্লাসে আমি কখনোই মাঝারি মানের চেয়ে উপর উঠতে পারিনি। ক্লাসটিতে অনেক মেধাবী শিক্ষার্থী ছিল। আমার ক্লাস ওয়ার্ক খুবই অপরিপাটি থাকতো। আবার আমার হাতের লেখা দেখে শিক্ষকরা হতাশ হতেন, অথচ আমার সহপাঠীরা আমার ডাকনাম দিয়েছিল আইনস্টাইন। হয়তো তারা আমার মধ্যে কোনো ভালো কিছুর চিহ্ন দেখতে পেত। আমার 12 বছর বয়সে আমার এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে আমাকে নিয়ে এক ব্যাগ মিষ্টির বাজি ধরেছিল। তাদের বাজির বিষয় ছিল আমি কখনোই ভালো কিছু করতে পারবো না। এই বাজি পরে কখনো নিষ্পত্তি হয়েছিল কিনা তা আমার আর কখনো জানা হয়নি, আর যদি নিষ্পত্তিও হয় সেটি কিভাবে ঠিক হয়েছিল তাও জানি না। আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল 6 থেকে 7 জন। তাদের অধিকাংশের সঙ্গেই এখনও যোগাযোগ বজায় রেখেছি আমি। সে সময় বিভিন্ন বিষয়ে আমরা প্রায়ই দীর্ঘ সময় আলোচনা আর তর্ক বিতর্ক করতাম। আলোচনার বিষয়বস্তুর মধ্যে ছিল রেডিও নিয়ন্ত্রিত যন্ত্র থেকে শুরু করে ধর্ম এবং প্যারাসাইকোলজি থেকে পদার্থবিজ্ঞান, সবকিছু। মহাবিশ্বের জন্ম এবং একে সৃষ্টি ও সচল রাখতে ঈশ্বরের কোনো প্রয়োজন আছে কিনা তাও নিয়ে আলোচনা হতো আমাদের। শুনেছিলাম বহুদূরের গ্যালাক্সি থেকে আসা আলো বর্ণালী রেখায় লালের দিকে বিচ্যুত হয়। আবার এও শুনেছিলাম এটি নাকি ইঙ্গিত করে মহাবিশ্ব ক্রমেই প্রসারিত হচ্ছে। বর্ণালী রেখার নীলের দিক থেকে বিচ্যুত হওয়ার অর্থ মহাবিশ্বের সংকোচন। তবে আমি নিশ্চিত ছিলাম এই লোহিত বিচ্যুতির অবশ্যই অন্য কোনো কারণ আছে। আমার কাছে অপরিহার্যভাবে অপরিবর্তনীয় ও চিরন্তন মহাবিশ্বকেই অনেক বেশি প্রাকৃতিক বলে মনে হতো। ভাবতাম হয়তো বহু দূর থেকে আমাদের কাছে আসতে গিয়ে আলো নিঃশেষিত হয়ে গেছে, আর সেজন্যই এই লোহিত বিচ্যুতি। প্রায় 2 বছর পিএইচডি গবেষণা করার পর অবশেষে বুঝতে পারলাম আমার আগের ধারণা আসলে ভুল ছিল। আমার বাবা গ্রীষ্মপ্রধান অঞ্চলের রোগবালাই নিয়ে গবেষণা করতেন। তিনি মাঝে মধ্যে আমাকে মিল হিলে তার গবেষণাগারে নিয়ে যেতেন। সেটা আমার কাছে বেশ ভালো লাগতো। বিশেষ করে অণুবীক্ষণ যন্ত্রের মধ্য দিয়ে কোনো কিছু দেখতে খুব ভালো লাগতো। মাঝে মধ্যে কীটপতঙ্গের জন্য বানানো ঘরেও আমাকে নিয়ে যেতেন।
সেখানে ক্রান্তীয় এলাকার রোগে আক্রান্ত মশা রাখা হয়েছিল। এগুলো দেখে আমার খুব দুশ্চিন্তা হতো, কারণ আমার মনে হতো কিছু মশা হয়তো কোনো ফাঁক হলে বেরোয় আসবে। বাবা তার গবেষণায় খুবই পরিশ্রমী আর নিবেদিত ছিলেন। কোন যন্ত্র কিভাবে কাজ করে তা জানতে আমি সবসময়ই মুখিয়ে থাকতাম। মাঝে মধ্যে যন্ত্রগুলো খুলে খুলে দেখতাম সেগুলো কিভাবে কাজ করে, কিন্তু সেগুলোকে আবার ঠিকমতো লাগিয়ে রাখার ব্যাপারে আমার তেমন দক্ষতা ছিল না। আসলে আমার তাত্ত্বিক জিজ্ঞাসার সঙ্গে আমার ব্যবহারিক দক্ষতা কখনোই খাপ খায়নি। বিজ্ঞানের প্রতি আমার কৌতূহলকে উৎসাহিত করতেন আমার বাবা। এমনকি গণিতের জ্ঞানে তাকে ছাড়িয়ে না যাওয়া পর্যন্ত তিনি আমাকে গণিত শেখাতেন। বাবার এই শিক্ষা এবং তার চাকরির কারণে স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিলাম আমাকেও বিজ্ঞান গবেষণাতেই যেতে হবে। স্কুলের শেষ 2 বর্ষে আসার পর গণিত ও পদার্থবিজ্ঞানে বিশেষজ্ঞ হইতে চাইলাম আমি। সেখানে গণিতের বেশ ভালো একজন শিক্ষক ছিলেন, তার নাম মিস্টার তাহতা। মাত্র কদিন আগে স্কুলে গণিতের জন্য নতুন একটি কক্ষ বানানো হয়েছিল, সেখানে গণিতের ক্লাস নেওয়া হতো। কিন্তু আমার গণিতে পড়ার বিপক্ষে ছিলেন আমার বাবা, কারণ তার ধারণা ছিল গণিতবিদ হিসেবে শিক্ষক হওয়া ছাড়া আর ভালো কোনো চাকরি নেই। আমি যাতে মেডিসিন নিয়ে পড়ি সেটাই মনে প্রাণে চাইতেন তিনি। কিন্তু জীববিজ্ঞানে আমার আগ্রহই ছিল না। এই বিষয়টি আমার কাছে স্রেফ বর্ণনামূলক মনে হতো, আবার একে যথেষ্ট মৌলিক নয় বলেও মনে হতো আমার। এদিকে আমার স্কুলেও জীববিজ্ঞানের মর্যাদা ছিল নিচু মানের, কারণ মেধাবী ছেলেরা গণিত আর পদার্থবিজ্ঞান নিয়ে পড়তো, আর অন্যদিকে কম মেধাবীরা পড়তো জীববিজ্ঞানে। বাবা জানতেন আমি জীববিজ্ঞানে পড়ব না, তাই আমাকে রসায়ন এবং সামান্য গণিত পড়া কোনো রকমে চালিয়ে যেতে দিয়েছিলেন, কারণ তার ধারণা ছিল এর মাধ্যমে পরবর্তী সময়ে আমার বিজ্ঞানের কোনো বিষয় বেছে নিতে সুবিধা হবে। এখন আমি গণিতের অধ্যাপক, কিন্তু 17 বছর বয়সে সেন্ট অ্যালবান্স স্কুল ছাড়ার পর থেকে গণিতে আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আমি যেটুকু জেনেছি তা নিজের চেষ্টাতেই। ক্যামব্রিজে আন্ডার গ্রাজুয়েটে মাঝে মাঝে সুপারভাইজ করতাম। ওই কোর্সে তারা অন্যদের তুলনায় প্রায় 1 সপ্তাহ এগিয়েছিল। স্কুলে পড়ার সময় পদার্থবিজ্ঞান সবসময়ই আমার কাছে বিরক্তিকর মনে হতো, কারণ বিষয়টি আমার কাছে খুবই সহজ আর প্রত্যক্ষগোচর ছিল। অন্যদিকে রসায়ন ছিল অনেক মজার, কারণ এখানে মাঝে মধ্যে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনাও ঘটত, যেমন হঠাৎ কোনো বিস্ফোরণ। কিন্তু পদার্থবিজ্ঞান আর জ্যোতির্বিদ্যা, এটাই বোঝার আশা জাগাতো যে আমরা কোথা থেকে এসেছি এবং আমরা এখানে কেন। আমি মহাবিশ্বের গভীরতার সীমা অনুধাবন করতে চাইতাম। হয়তো ক্ষুদ্র পরিসরে এ বিষয়ে সফলতা পেয়েছি, কিন্তু এই ক্ষেত্রটিতে এখনও আরও অনেক কিছুই আমি জানতে চাই। আমার বাবা খুব করে চাইতেন আমি যাতে অক্সফোর্ডে কিংবা ক্যামব্রিজে পড়তে যাই। একসময় নিজেও অক্সফোর্ডের ইউনিভার্সিটি কলেজে পড়তেন তিনি, কাজেই তিনি ভাবতেন আমারও ওখানে আবেদন করা উচিত, কারণ সেখানে আমার জন্য অনেক ভালো সুযোগ আছে। সে সময় ইউনিভার্সিটি কলেজে গণিতের কোনো ফেলো ছিল না, সেজন্য আমাকে রসায়নে পড়াতে চাচ্ছিলেন তিনি। গণিতে চেষ্টা না করে আমি প্রাকৃতিক বিজ্ঞানে একটি স্কলারশিপের জন্য চেষ্টা করেছিলাম। একবার আমাদের পরিবারের বাকি সব সদস্য 1 বছরের জন্য ভারতে বেড়াতে গিয়েছিল, কিন্তু আমাকে এ লেভেল আর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য থেকে যেতে হয়েছিল। সে সময়টা ডক্টর জন হামফ্রের পরিবারের সঙ্গে থাকতাম। তিনি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল রিসার্চে আমার বাবার সহকর্মী। তাদের বাড়িটি ছিল মিল হিলে। ওই বাড়িতে একটি বেসমেন্টে জন হামফ্রের বাবার বসানো বাষ্পীয় ইঞ্জিল আর অন্য আরও কিছু যন্ত্রপাতির মডেল ছিল। ওই বেসমেন্টেই বেশিরভাগ সময় কাটাতাম। গ্রীষ্মের ছুটি মিলতেই পরিবারের সঙ্গে মিলিত হতে আমিও ভারতে চলে গেলাম। আমাদের পুরো পরিবার লক্ষ্যে একটি বাড়ি ভাড়া করে থাকত। বাড়িটি ভারতের উত্তরপ্রদেশের সাবেক এক মুখ্যমন্ত্রীর কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছিল। দুর্নীতির দায়ে তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেখানে থাকার সময় আমার বাবা ভারতীয় খাবার খেতে চাইতেন না, সেজন্য ইংলিশ খাবার তৈরি ও পরিবেশনের জন্য সাবেক এক ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর রাঁধুনি ও বার্তাবাহককে নিয়োগ করেছিলেন তিনি। অবশ্য আমার পছন্দ ছিল আরও রোমাঞ্চকর কিছুতে। সেবার আমরা কাশ্মীরেও বেড়াতে গিয়েছিলাম। শ্রীনগর লেকে একটি হাউসবোট ভাড়া করে নিয়ে তাতে থাকতাম আমরা। তখন বর্ষাকাল চলছিল।
পাহাড়ের ওপর ভারতীয় সেনাবাহিনীর বানানো রাস্তার অনেক জায়গায় বৃষ্টিতে ভেঙে চুরে গিয়েছিল। স্বাভাবিকভাবে রুটটি ছিল পাকিস্তানের যুদ্ধবিরতি রেখা বরাবর। ইংল্যান্ড থেকে আমাদের গাড়িটিও আনা হয়েছিল, কিন্তু গাড়িটি 3 ইঞ্চির বেশি পানিতে টিকে থাকতে পারেনি, তাই এক শিখ ট্রাক চালকের সাহায্যে গাড়িটি টেনে নিয়ে যেতে হয়েছিল। আমার প্রধান শিক্ষকের ধারণা ছিল অক্সফোর্ডে ভর্তি হওয়ার চেষ্টার জন্য আমি বয়সে খুবই ছোট। তারপরেও 1959 সালের মার্চে স্কলারশিপ পেতে পরীক্ষা দিয়েছিলাম। স্কুলের আমার আরেক ক্লাস উপরের 2 ছেলেও ছিল আমার সঙ্গে। তবে রেজাল্ট খারাপ হওয়ার পর প্রধান শিক্ষকের ওই কথার মানে বুঝতে পারলাম। আবার হতাশও হয়েছিলাম যখন দেখলাম ইউনিভার্সিটির লেকচারার ব্যবহারিক ক্লাসে এসে অন্য ছাত্রদের সঙ্গে কথা বলছেন, কিন্তু আমার সঙ্গে তারা কোনো কথা বলছেন না। অক্সফোর্ড থেকে ফিরে আসার কয়েকদিন পরেই একটি টেলিগ্রাম পেয়েছিলাম। সেখানে লেখা ছিল আমি স্কলারশিপ পেয়েছি। তখন আমার বয়স 17। আমার বর্ষের বেশিরভাগ শিক্ষার্থী কাজ করত সেনাবাহিনীতে, আবার আমার চেয়ে তাদের বয়সও অনেক বেশি ছিল। তাই প্রথম ও দ্বিতীয় বর্ষের কিছু সময় নিজেকে খুবই নিঃসঙ্গ মনে হতো। তৃতীয় বর্ষে অনেক বেশি বন্ধু বানানোর চেষ্টা করলাম, সেজন্য বোট ক্লাবে নৌকার মাঝি হিসেবে যোগ দিয়েছিলাম। অবশ্য সেখানে নৌকার মাঝি হিসেবে আমার ক্যারিয়ারটা বেশ ভয়াবহই বলতে হবে, কারণ পাশাপাশি নৌকা বাইচের জন্য অক্সফোর্ডের নদীটি ছিল সরু। সেখানে একটার পেছনে আরেকটা করে মোট 8টা লাইনে নৌকার সংঘর্ষপূর্ণ নৌকা বাইচ হতো। প্রত্যেক মাঝিকেই তার নৌকাকে সামনের নৌকা থেকে যথাযথ দূরত্ব বজায় রেখে চলতে হতো। তাই প্রতিযোগিতা শুরুর লাইনে শক্ত হাতে নৌকাটাকে ধরে রাখতে হতো সবাইকে। জীবনের প্রথম প্রতিযোগিতায় সূচনাগুলি চালানোর পরপরই আমি শুরুর লাইন ধরে সামনে এগোতে লাগলাম, কিন্তু সেটি হালের সঙ্গে আটকে যায়। ফলে আমাদের নৌকা সামনে চলতে থাকলেও আমরা সেবার অযোগ্য ঘোষিত হয়েছিলাম। পরে আরেকটি নৌকার সঙ্গে আমাদের সংঘর্ষও হয়। তবে আমি অন্তত বলতে পারি সেটা আমার কোনো ভুলের জন্য হয়নি, কারণ অন্য 8টি নৌকার থেকে নিরাপদ দূরত্বই বজায় রেখেছিলাম। নৌকার কান্ডারি হিসেবে কোনো সফলতা না পেলেও সে বছর আমি অনেক বন্ধু পেয়েছিলাম, সেই সঙ্গে পেয়েছিলাম অনেক আনন্দ। কাজ থেকে দূরে থাকাটাই সেই সময় অক্সফোর্ডে সবার মধ্যে প্রচলিত মনোভাব। আপনাকে হয় কোনো চেষ্টা ছাড়াই মেধাবী হতে হবে, নয়তো নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে একটা 4র্থ শ্রেণীর ডিগ্রি পেতে হবে। ভালো একটি ডিগ্রি পেতে কঠোর পরিশ্রম করাকে গ্রে ম্যান বা রসকসহীন মানুষ হিসেবে বিবেচনা করা হতো। সেকালে অক্সফোর্ড অভিধানে এটাই ছিল সবচেয়ে বাজে উপাধি। সেকালে কলেজগুলো নিজেদের শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে মনে করত, অর্থাৎ শিক্ষার্থীদের নৈতিকতার জন্য তারাই দায়িত্বপ্রাপ্ত, এমনটাই ছিল তাদের মনোভাব। সেই কারণে কলেজগুলোর সবই ছিল একলৈঙ্গিক, অর্থাৎ পুরুষ বা নারীর। তাই মাঝরাতে কলেজগুলোর দরজা বন্ধ রাখা হতো। আশা করা হতো এই সময়ের মধ্যে দর্শনার্থীরা, বিশেষ করে বিপরীত লিঙ্গের দর্শনার্থীরা, কলেজ ছেড়ে বাইরে চলে যাবে। মাঝরাতের পর কেউ বাইরে যেতে চাইলে তাকে কাটা বিছানো উঁচু দেয়াল পার হতে হতো। তবে আমার কলেজ কর্তৃপক্ষ চাইতো শিক্ষার্থীরা যাতে এভাবে আহত না হয়, সেজন্য দেয়ালে বিছানো কাটাগুলোর মাঝখানে একটু ফাঁকা জায়গা রাখা হয়েছিল। তাই এই দেয়াল বেয়ে পার হওয়া বেশ সহজ ছিল। তবে বিপরীত লিঙ্গের কাউকে হাতে নাতে বিছানায় পাওয়া গেলে ভিন্ন কথা। এসব ক্ষেত্রে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার করা হতো। প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স 18 বছরের নিচে নামিয়ে আনা এবং 1960-এর দশকে যৌন বিপ্লব সবকিছু পাল্টে দিয়েছিল। তবে সবই ঘটেছিল আমি অক্সফোর্ড ছেড়ে চলে আসার পর। সে সময় পদার্থবিদ্যার কোর্স এমনভাবে সাজানো হতো যাতে সহজ উপায়ে পরিশ্রম এড়ানো যায়। অক্সফোর্ডে ভর্তির আগে আমি একটি পরীক্ষা দিয়েছিলাম। এরপর সেখানে পুরো 3 বছরে শুধু শেষের দিকে ফাইনাল পরীক্ষাটি দিতে হয়েছিল। একবার হিসাব করে দেখলাম, অক্সফোর্ডে 3 বছরে আমি প্রায় 1000 ঘন্টা কাজ করেছি, অর্থাৎ প্রতিদিন গড়ে মাত্র 1 ঘন্টা। তবে এই শ্রমহীনতার জন্য মোটেও আমি গর্বিত ছিলাম না, বরং ওই সময়টি আমার মনোভাব অধিকাংশ সহপাঠীর সঙ্গে ভাগাভাগি করেছিলাম। তখন আমি পুরোপুরি বিরক্তিকর পরিবেশে আক্রান্ত ছিলাম। কোনো প্রচেষ্টাতেও কিছু হবে না বলে মনে হতো আমাদের।
অবশ্য আমার অসুস্থতার ফলে সবকিছুই বদলে গিয়েছিল। কেউ আসন্ন মৃত্যুর আশঙ্কার মুখে পড়লে হঠাৎ সে বুঝতে পারে জীবন আসলে কতটা মূল্যবান। তখন সে অনেক কিছুই করতে চায়। প্রস্তুতির অভাবে শুধু তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের সমস্যাগুলোর সমাধান করে ফাইনাল পরীক্ষায় টিকে থাকার পরিকল্পনা করলাম। আর যেসব প্রশ্নের জন্য তথ্যমূলক জ্ঞান দরকার সেগুলো দেওয়ার কথাও ভাবলাম। স্নায়বিক উত্তেজনার কারণে পরীক্ষার আগের রাতে ঘুমাতে পারতাম না, সেজন্য পরীক্ষা খুব বেশি ভালোও দিতে পারিনি। আমার ফলাফল দাঁড়ালো প্রথম আর দ্বিতীয় শ্রেণীর মাঝামাঝি। তাই আমার কি ফলাফল পাওয়া উচিত তা নির্ধারণ করতে পরীক্ষকেরা আমার ইন্টারভিউ নিলেন। ইন্টারভিউয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তারা জানতে চাইলেন। আমি সোজাসাপটা জবাব দিলাম, গবেষণা করতে চাই। আরও বললাম, আমাকে প্রথম শ্রেণী দেওয়া হলে আমি ক্যামব্রিজে চলে যাব, আর দ্বিতীয় শ্রেণী পেলে অক্সফোর্ডেই থেকে যাব। শেষ পর্যন্ত আমাকে তারা প্রথম শ্রেণী দিয়েছিলেন। কোনো কারণে গবেষণার সুযোগ যদি না পাই, তাই বিকল্প পরিকল্পনা হিসেবে সরকারি চাকরিতে ঢোকার জন্য আবেদন করেছিলাম। পারমাণবিক অস্ত্র নিয়ে আমার মনোভাবের কারণে সরকারি নিরাপত্তা বিভাগের চাকরি করার ইচ্ছে ছিল না। তাই পছন্দের তালিকায় শুরুতে ছিল কর্ম মন্ত্রণালয়। তখন সরকারি ভবনগুলোর পরেই এর অবস্থান ছিল, অথবা হাউস অফ কমন্সের কেরানির চাকরি। ইন্টারভিউগুলোতে পরিষ্কারভাবে বুঝতে পারলাম হাউস অফ কমন্সের কেরানিরা আসলে কি করেন সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তারপরেও আমি ইন্টারভিউয়ে উতরে গেলাম। বাকি রইল শুধু লিখিত পরীক্ষা। দুর্ভাগ্যক্রমে এই পরীক্ষার কথাটি বেমালুম ভুলে গেলাম। আমি যথারীতি পরীক্ষাটা দিতে পারলাম না। পরে সিভিল সার্ভিস নির্বাচন বোর্ড আমাকে খুবই চমৎকার একটা চিঠি লিখে জানালো পরের বছর আবার চেষ্টা করে দেখতে পারি। আমার বিরুদ্ধে তারা ওই পরীক্ষাটি না দেওয়ার ব্যাপারটি ব্যবহার করবে না বলেও জানায়। ভাগ্য ভালো যে কোনো সরকারি কর্মচারী হইনি, কারণ দৈহিক অক্ষমতার কারণে শেষ পর্যন্ত চাকরিটি আমি চালিয়ে যেতে পারতাম না। আমার ফাইনাল পরীক্ষার পর লম্বা এক ছুটিতে কলেজ কর্তৃপক্ষ বেশ কিছু ছোট ছোট ভ্রমণের প্রস্তাব দিল। ভাবলাম এগুলোর বদলে অনেক দূরে কোথাও যাওয়ার প্রস্তাব দেওয়াই ভালো হবে। তাই ইরানে যেতে চাই বলে জানালাম। এ বিষয়ে আমার এক সহপাঠী জন এল্ডারের সঙ্গে সব পরিকল্পনা করলাম। সে এর আগে ওখানে একবার গিয়েছিল এবং ফরাসি ভাষাও জানে। ট্রেনে চেপে প্রথমে আমরা ইস্তাম্বুল গেলাম, তারপর আরারাত পাহাড়ের কাছে পূর্ব তুরস্কের এরজুরাম গিয়েছিলাম। এরপর ওই রেলপথ চলে গেছে সোভিয়েত অঞ্চলে। কাজে মুরগি আর ভেড়ায় গদাগদি করা একটা আরব বাসে চেপে আমরা প্রথমে তাবরিজ আর এরপর তেহরান পৌঁছালাম। তেহরানে গিয়ে জন আর আমি আলাদা হয়ে গেলাম। পরে আরেক ছাত্রের সঙ্গে দক্ষিণ স্পাহান, সিরাজ ও পার্সিপোলিসে গেলাম। পার্সিপোলিস ছিল প্রাচীন পারস্য সম্রাটের রাজধানী, আলেকজান্ডার দ্য গ্রেট যাকে ক্ষমতাচ্যুত করেছিলেন। এরপর আমি মধ্য মরুভূমি পার হয়ে গেলাম মাসহাদ। বাড়ি ফেরার পথে আমি আর আমার ভ্রমণ সঙ্গী রিচার্ড চিন কোন জাহারায় এক ভূমিকম্পের মুখে পড়েছিলাম। 7.1 মাত্রার এই ভূমিকম্পে সেবার 12,000 মানুষ মারা গিয়েছিল। নিঃসন্দেহে আমি ভূমিকম্পের উৎপস্থলের কাছেই ছিলাম, অথচ আমার অসুস্থতা আর সেই সময়ে ইরানি রাস্তায় একটি বাস যাওয়ার পথে প্রচণ্ড ঝাঁকির কারণে কিছুই বুঝতে পারিনি। আবার স্থানীয় ভাষা না জানায় বেশ কয়েকদিন এর দুর্যোগ সম্পর্কে আমরা কিছু জানতে পারিনি। ভয়ানক ডায়রিয়া থেকে সেরে ওঠার সেই সময়টি আমরা তাবরিজে ছিলাম, আর রাস্তায় প্রচণ্ড ঝাঁকুনিতে বাসের সামনের সিট থেকে ছিটকে পড়ে পাঁজর ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। ইস্তাম্বুল পৌঁছার আগ পর্যন্ত আসল ঘটনা কিছুই বুঝতে পারিনি। তাড়াহুড়ো করে মা বাবার কাছে একটা পোস্টকার্ড পাঠিয়েছিলাম। তারা প্রায় 10 দিন দুশ্চিন্তার মধ্যে আমার খবর পাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন। আমার কাছ থেকে এর আগে তারা সর্বশেষ খবরটি পেয়েছিলেন যে আমি তেহরান ছেড়ে ভূমিকম্পের ওই উৎপত্তি স্থলের দিকে যাচ্ছি। এখানে উল্লেখ্য যে আলেকজান্ডার দ্য গ্রেট, গ্রিসের মেসিডোনিয়ার তৃতীয় আলেকজান্ডার, খ্রিস্টপূর্ব 365 থেকে 323 ইতিহাসে আলেকজান্ডার দ্য গ্রেট নামে পরিচিত। মাত্র 20 বছর বয়সে তিনি সম্রাট হয়েছিলেন। খ্রিস্টপূর্ব 332 সালে তিনি
আলেকজান্দ্রিয়া শহর প্রতিষ্ঠা করেছিলেন। প্রাচীন মিশরের রাজধানী ছিল এই শহরটি। শাসনকালের অধিকাংশ সময়ে তিনি উত্তর পূর্ব আফ্রিকা ও পশ্চিম এশিয়া জুড়ে সামরিক অভিযান চালিয়েছিলেন। এ সময় তিনি ভারতও আক্রমণ করেন। এভাবে তিনি মিশর থেকে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত সাম্রাজ্যের সম্রাটে পরিণত হন। পার্সিপোলিস। পার্সিপোলিস নামটি গ্রিকদের দেওয়া। গ্রিক ভাষায় এর অর্থ পার্সিকদের রাষ্ট্রনগর। পারস্যবাসীর কাছে এর নাম ছিল পারসা। রাজধানীর জন্য এই জায়গা পছন্দ করেছিলেন পারস্য সম্রাট সাইরাস দ্য গ্রেট। তিনি একামেনিদ সাম্রাজ্যের ভিত্তি গড়ে তুলেছিলেন। পরে একামেনিদ সম্রাট দাইয়ুস একে সমৃদ্ধ এক রাজধানী হিসেবে গড়ে তোলেন। খ্রিস্টপূর্ব 330 অব্দে আলেকজান্ডার দ্য গ্রেট পার্সিপোলিস আক্রমণ করেন। প্লুটার্কের লেখা আলেকজান্ডারের জীবনী অনুযায়ী এক রাতে মাতাল হয়ে তিনি পার্সিপোলিস পুড়িয়ে দিয়েছিলেন। সেই সঙ্গে তার সৈন্যরাও পুরো শহর লুটপাট করেছিল। তাতেই ধ্বংসস্তূপে পরিণত হয় পার্সিপোলিস।